ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের যে সকল স্টুডেন্টরা রয়েছে তাদের সকলকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেল ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা বিশেষত ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফোর্থ সেমিস্টার অনার্সের যে CC7 পেপার রয়েছে এবং পাসের যে মেজর MDC CC5 পেপার রয়েছে, এই উভয় পেপারের জন্য একটি 20 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আমি কিন্তু এই প্রশ্নটা তোমাদের সাজেশানে দিয়েছিলাম। প্রশ্নটি হচ্ছে, দিল্লি সুলতানি সাম্রাজ্যের বিস্তারে আলাউদ্দিন খলজির ভূমিকা আলোচনা করো। ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তোমাদের অনার্সের ক্ষেত্রে 20 মার্কসের প্রশ্ন এটা এসে থাকে এক্সামে, আর পাসেদের ক্ষেত্রে 10 মার্কস অথবা 20 মার্কসের এই প্রশ্নটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আমি কিন্তু 20 মার্কসের অ্যান্সার শেয়ার করছি, তোমরা কিন্তু অবশ্যই খাতায় দেখে অ্যান্সারটি নোট ডাউন করে নেবে। তাহলে বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। এবারে আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে নোট ডাউন করে নাও। আলাউদ্দিন খলজি ছিলেন দিল্লির খলজি বংশের অন্যতম শক্তিশালী শাসক। তিনি তার বুদ্ধি, কৌশল এবং সামরিক ক্ষমতার মাধ্যমে দিল্লির সাম্রাজ্যকে বিস্তৃত করেছিলেন। তিনি 1296 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করার পর থেকেই সাম্রাজ্য বিস্তারের দিকে মনোযোগ দেন। তার লক্ষ্য ছিল একটি এমন শক্তিশালী কেন্দ্রীয় সাম্রাজ্য গড়ে তোলা যা উত্তর ও দক্ষিণ ভারত জুড়ে বিস্তৃত থাকবে। দিল্লির সিংহাসনে বসার কিছু বছরের মধ্যেই তিনি রাজপুত রাজ্যগুলিকে একে একে পরাজিত করেন এবং দিল্লির প্রভাবকে রাজস্থানের দুর্গম অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দেন। তার সামরিক অভিযানের পেছনে ছিল রাজনৈতিক স্থিতি, নিরাপত্তা, অর্থনৈতিক স্বনির্ভরতা এবং দিল্লির কর্তৃত্ব সুপ্রতিষ্ঠার ইচ্ছা। এই ছিল তোমাদের প্রথম প্যারা। এবার দ্বিতীয় প্যারা দেখো কি রয়েছে। এবার দেখো আমি উত্তর ভারত অভিযানগুলি ব্যাখ্যা করছি, ঠিক আছে। অর্থাৎ আলাউদ্দিন খলজি উত্তর ভারত আর দক্ষিণ ভারত অভিযান করেছিল। উত্তর ভারত অভিযানের প্রথম পয়েন্টটা দেখো, গুজরাট অভিযান, ঠিক আছে। তোমাদের অনার্সের ক্ষেত্রে কিছু জিনিস কিন্তু পয়েন্টস করা যায়, ঠিক আছে। যেমন এই ধরনের প্রশ্নটা, এগুলোকে পয়েন্ট করে নিয়ে গেলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর নাহলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে প্যারা আকারে লিখতে হবে। কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো এই প্রশ্নটা কিন্তু তোমরা যদি এক্সামে আসে অবশ্যই কিন্তু পয়েন্টস আকারে এভাবে লিখবে। এবার দেখো প্রথমে গুজরাট অভিযান, ঠিক আছে। কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1299 সালে। আলাউদ্দিন খলজির একটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান ছিল গুজরাটের বিরুদ্ধে। গুজরাট ছিল অর্থনৈতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ, যেখানে সমুদ্র বন্দর, বাণিজ্যিক শহর এবং রাজকীয় ধনভাণ্ডার ছিল বিপুল। 1299 সালে আলাউদ্দিন তার দুই সেনাপতি উলুগ খান ও নুসরত খানকে পাঠান গুজরাট দখলের উদ্দেশ্যে। এই অভিযানে ভিল সামন্তদের প্রতিরোধ ভেঙে পড়ে এবং রাজা কর্ণদেব পালিয়ে যান। গুজরাটের রাজধানী অনহিলওয়াড়া লুট করা হয় এবং প্রচুর ধনসম্পদ দিল্লিতে নিয়ে আসা হয়। এছাড়া এখান থেকেই রাজা কর্ণদেবের স্ত্রী কমলা দেবীকে বন্দি করে আনা হয়। মালিক কাফুর দাস হিসেবে বন্দি হয়ে দিল্লিতে আসে। পরবর্তীতে মালিক কাফুর আলাউদ্দিনের অন্যতম প্রধান সেনাপতিতে পরিণত হন। গুজরাট দখলের মাধ্যমে দিল্লির আর্থিক ভিত্তি অনেক মজবুত হয়। তারপর দেখো কি রয়েছে, তারপর রয়েছে রণথম্বর অভিযান, ঠিক আছে। আলাউদ্দিন খলজির আরেকটি বড় সামরিক অভিযান ছিল রাজস্থানের শক্তিশালী দুর্গ রণথম্বরের বিরুদ্ধে। এই দুর্গটি রাজপুত বীর হাম্মির দেবের নিয়ন্ত্রণে ছিল। এটি ছিল একটি প্রতিরোধমূলক কেন্দ্র যেখানে বহু বিদ্রোহী ও আলাউদ্দিনের শত্রু আশ্রয় নিত। আলাউদ্দিন এই দুর্গ জয়ের জন্য নিজেই দিল্লি থেকে সেনাবাহিনী নিয়ে অভিযান পরিচালনা করেন। প্রায় কয়েক মাস ধরে কঠিন অবরোধ চলার পর 1301 সালে রণথম্বরের পতন ঘটে। এই বিজয়ে রাজপুতদের মধ্যে ত্রাস সৃষ্টি হয় এবং দিল্লির কর্তৃত্ব আরও সুদৃঢ় হয়। এই জয়ের মধ্যে দিয়ে আলাউদ্দিন তার সাম্রাজ্য বিস্তারের পথে এক দৃঢ় পদক্ষেপ নেন। এরপরে দেখো কি রয়েছে, চিতোর অভিযান 1303 সালে। রণথম্বর বিজয়ের পর আলাউদ্দিন খলজির লক্ষ্য ছিল মেওয়ার রাজ্য ও তার বিখ্যাত দুর্গ চিতোর। এটি ছিল রাজপুত বীর রাও রতন সিংহের রাজধানী এবং সে সময় সবচেয়ে শক্তিশালী দুর্গগুলির মধ্যে অন্যতম। আলাউদ্দিন চিতোর দখল করার উদ্দেশ্যে বিশাল সেনাবাহিনী নিয়ে অভিযান চালান। 1303 সালে শুরু হয় চিতোর অবরোধ এবং দীর্ঘ যুদ্ধের পর তিনি দুর্গটি দখল করেন। ইতিহাসে এই যুদ্ধকে নিয়ে পদ্মিনীর জওহর কাহিনী খুবই জনপ্রিয় হলেও ইতিহাসবিদরা এই কাহিনীর ঐতিহাসিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। চিতোর জয়ের ফলে আলাউদ্দিন রাজপুতদের মনোবল চূর্ণ করতে সক্ষম হন এবং মেওয়ারের ওপর দিল্লির কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়।
তারপর দেখো কী রয়েছে, তারপর রয়েছে মালওয়া ও উজ্জয়িনী অভিযান। ঠিক আছে, অনেক বইয়ে কিন্তু বিভিন্ন রকম বানান রয়েছে, কোথাও কোথাও মালব আছে, আবার কোথাও মালওয়া রয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে তোমরা কিন্তু গোলাবে না, বানান কিন্তু এটাও হবে আর ওটাও হবে। ঠিক আছে, চিতোরের পর আলাউদ্দিন তার দৃষ্টি ফেরান মধ্য ভারতের ধনী ও বাণিজ্য সমৃদ্ধ অঞ্চল মালওয়ার দিকে। মালওয়া ছিল চন্দেল ও পারমার রাজাদের নিয়ন্ত্রণে এবং এখানে উজ্জয়িনী, মন্ডু, ধারা, চন্দেরি প্রভৃতি সমৃদ্ধ শহর ছিল। 1305 খ্রিস্টাব্দে আলাউদ্দিন তার সেনাপতি আইনুল মুলককে পাঠান মালওয়া দখলের জন্য। আইনুল মুলকের নেতৃত্বে দিল্লি সেনা একের পর এক শহর জয় করে এবং পুরো মালওয়া অঞ্চল দিল্লির আওতায় আসে। এই অভিযানে রাজা মহাল্লা নিহত হন এবং দিল্লির পক্ষ থেকে প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা হয়। মালওয়া দখলের মাধ্যমে আলাউদ্দিন মধ্য ভারতের গুরুত্বপূর্ণ অঞ্চলের ওপর কর্তৃত্ব স্থাপন করেন, যা পরবর্তীকালে তার দক্ষিণ ভারত অভিযানকে সহজতর করে তোলে। তারপর দেখো কী রয়েছে, এরপর রয়েছে দক্ষিণ ভারত অভিযান। ঠিক আছে, এটা আমি তোমাদের উত্তর ভারত অভিযানটা ব্যাখ্যা দিলাম, এবার রয়েছে দক্ষিণ ভারত অভিযান। উত্তর ভারতের সাম্রাজ্য বিস্তারের পর আলাউদ্দিন খলজি তার দৃষ্টি ফেরান দক্ষিণ ভারতের দিকে। তার প্রধান লক্ষ্য ছিল অর্থনৈতিক, দক্ষিণ ভারতের ধনী রাজ্যগুলির থেকে বিপুল পরিমাণ ধনসম্পদ অর্জন করা। এছাড়াও দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে রাজনৈতিক বিভাজন ছিল, যা আক্রমণের সুযোগ করে দেয়। মন্দির সমৃদ্ধ অঞ্চল যেমন মাদুরাই, ওয়ারাঙ্গাল এবং দ্বার সমুদ্র ছিল স্বর্ণ ও মূল্যবান রত্নের ভাণ্ডার। আলাউদ্দিন কোনো স্থায়ী শাসন ব্যবস্থা চালু করতে চাননি, বরং এসব রাজ্য থেকে কর আদায় এবং সাময়িক দখলই ছিল তার মূল উদ্দেশ্য। তিনি এই অভিযানের দায়িত্ব দেন তার বিশ্বস্ত সেনাপতি মালিক কাফুরকে, যিনি পরবর্তীতে দক্ষিণ অভিযানের প্রধান নায়ক হয়ে ওঠেন। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই সকল পেপারের নোটস পারচেস করতে চাও একেবারে পিডিএফ আকারে টাইপ করা নোটস, তাহলে আমাকে সরাসরি মেসেজ করতে পারো। আমি যে স্ক্রিনে নাম্বারটি দিয়ে রেখেছি সেই নাম্বারে মেসেজ করলে আমি সরাসরি তোমাদের এভাবে পিডিএফ আকারে নোটস শেয়ার করে দেবো। তাই তোমরা সাজেশন উইথ অ্যান্সার যারা নিতে ইচ্ছুক বা পারচেস করতে ইচ্ছুক আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা যদি কেউ 5th সেমেস্টার অ্যাডমিশন নিতে চাও অনলাইন ক্লাসে, তার জন্যও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে তাতেই কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। তারপর দেখো কী রয়েছে, দেবগিরি অভিযান। আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত অভিযানের সূচনা হয় দেবগিরি অর্থাৎ বর্তমান মহারাষ্ট্রের যাদব রাজ্যের দখলের মাধ্যমে। 1306 খ্রিস্টাব্দে তিনি মালিক কাফুরের নেতৃত্বে এক বিশাল বাহিনী পাঠান। যাদব রাজা রামচন্দ্রের প্রতিরোধ সত্ত্বেও মালিক কাফুর দেবগিরি দখল করতে সক্ষম হন। রামচন্দ্র দিল্লির বশ্যতা স্বীকার করে এবং বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ দিল্লিতে পাঠাতে রাজি হন। এই অভিযানে মালিক কাফুর দেবগিরির কোষাগার খালি করে দেন এবং বহু দাস ও শিল্পী দিল্লিতে নিয়ে আসেন। পরে রামচন্দ্রকে দিল্লিতে এনে রায়ন উপাধি দিয়ে তার শাসন পুনরায় অনুমোদন দেওয়া হয়। দেবগিরি অভিযান শুধু ধনসম্পদ অর্জন নয়, দক্ষিণের অন্যান্য রাজ্যগুলিকেও আতঙ্কিত করে তোলে। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে, কাকতীয় রাজ্য অভিযান। 1309 খ্রিস্টাব্দে মালিক কাফুর ওয়ারাঙ্গল আক্রমণ করেন। এটি তখন কাকতীয় রাজা প্রতাপরুদ্রর অধীনে ছিল। ওয়ারাঙ্গল ছিল এক সুদৃঢ় দুর্গ, যার চারপাশে শক্তিশালী প্রাচীর ও প্রতিরক্ষা ব্যবস্থা ছিল। বহুদিনের অবরোধ ও যুদ্ধের পর প্রতাপরুদ্র আত্মসমর্পণ করতে বাধ্য হন। তিনি দিল্লির বশ্যতা স্বীকার করেন এবং বিপুল পরিমাণ রত্ন, হীরক ও ঘোড়া দিল্লির জন্য পাঠান। ঐতিহাসিকদের মতে এই অভিযানে মালিক কাফুর কোহিনূর হীরা সহ বহু মূল্যবান রত্ন উদ্ধার করেন। এই অভিযান দক্ষিণ ভারতের রাজন্যবর্গের ওপর দিল্লির রাজনৈতিক ও সামরিক শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ছিল। তারপর দেখো হৈসল রাজ্য অভিযান। কোথাও কোথাও দ্বার সমুদ্র অভিযান আছে, ঠিক আছে, ব্যাকটা আমি দিয়ে রেখেছি। 1310 সালে মালিক কাফুর কর্ণাটকের হৈসল রাজ্য আক্রমণ করেন। রাজা তৃতীয় বীর বল্লাল তার বাহিনী নিয়ে প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত শান্তি চুক্তিতে বাধ্য হন। রাজধানী দ্বার সমুদ্র দখল করা হয় এবং হৈসল শাসক দিল্লির বশ্যতা স্বীকার করেন। এই চুক্তির আওতায় তিনি সুলতানের প্রতি আনুগত্য স্বীকার করেন ও বার্ষিক কর দিতে সম্মত হন। মালিক কাফুর এখান থেকেও বিপুল ধনসম্পদ সংগ্রহ করেন। এই অভিযানটি কর্ণাটক অঞ্চলে দিল্লির প্রভাব বিস্তারে সাহায্য করে এবং দক্ষিণ ভারতের মধ্যে দিল্লি সুলতানের সাময়িক আধিপত্য স্থাপিত হয়। তারপর রয়েছে পাণ্ড রাজ্য অভিযান 1311 খ্রিস্টাব্দে। আলাউদ্দিন খলজির দক্ষিণ অভিযানগুলির মধ্যে সবচেয়ে লাভজনক ছিল পাণ্ড রাজ্যের মাদুরাই অভিযান। পাণ্ড রাজা সুন্দর ও বীর্য পাণ্ডের মধ্যে গৃহযুদ্ধ চলছিল।
সেই সুযোগে মালিক কাফুর দক্ষিণে অগ্রসর হন। 1311 সালে তিনি মাদুরাই শহর ও বিখ্যাত মীনাক্ষী মন্দির লুণ্ঠন করেন। পাণ্ড্য রাজারা পালিয়ে যান এবং দিল্লির বাহিনী পুরো শহর দখল করে প্রচুর স্বর্ণ, রত্ন, দাস ও পশু নিয়ে ফেরত যায়। মাদুরাই ছিল দক্ষিণ ভারতের অন্যতম সমৃদ্ধ শহর, তাই এই অভিযান দিল্লির জন্য অর্থনৈতিকভাবে অত্যন্ত লাভজনক ছিল। যদিও সেখানে স্থায়ী শাসন ব্যবস্থা গঠিত হয়নি, তথাপি দক্ষিণ ভারতের রাজ্যগুলি দিল্লির ক্ষমতায় প্রতি অবনত হয়। আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত অভিযান সাম্রাজ্য বিস্তারের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। তিনি সামরিক দক্ষতা, কূটনৈতিক বিচক্ষণতা ও দুঃসাহসিক নেতৃত্বের মাধ্যমে দক্ষিণ ভারতের সমৃদ্ধ রাজ্যগুলিকে পরাজিত করেন এবং দিল্লি সুলতানের আর্থিক ভিত্তিকে দৃঢ় করেন। যদিও এসব অঞ্চলে স্থায়ী শাসন কায়েম করা সম্ভব হয়নি, তথাপি এই অভিযানগুলির মাধ্যমে দিল্লির ক্ষমতা বিস্তার, অর্থনৈতিক সমৃদ্ধি এবং সামরিক প্রভাব বহুগুণে বৃদ্ধি পায়। ইতিহাসবিদ এ নিজামী যথার্থই বলেন, আলাউদ্দিনের দক্ষিণ অভিযান রাজনৈতিক দখলের উদ্দেশ্যে নয়, বরং অর্থনৈতিক শোষণের লক্ষ্যে পরিচালিত হয়েছিল। এই মন্তব্য থেকে বোঝা যায় তার আসল লক্ষ্য ছিল মন্দির ও রাজকোষ লুট করে বিপুল ধনসম্পদ অর্জন করা, যা তার প্রশাসনিক সংস্কার বাস্তবায়নের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ফলে বলা যায় আলাউদ্দিনের এই অভিযান সাময়িক হলেও দিল্লি সুলতানকে সাম্রাজ্যিক দিক থেকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেয়। তাহলে আমি সম্পূর্ণ অ্যান্সারটি তোমাদের শেয়ার করে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নটা ভালো করে নোট ডাউন করে প্র্যাকটিস করতে থাকো, কারণ এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আমি কিন্তু ফার্স্ট চয়েসে এই প্রশ্নটা তোমাদের সাজেশানে দিয়েছিলাম। তোমাদের যদি মনে হয় অ্যান্সারটি বড় লাগছে, তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে অ্যান্সারটিকে সাজিয়ে নিতে পারো। তোমরা বেশি কমেন্টস করে জানাও পরবর্তী কোন ভিডিও চাও। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।